ইসরায়েল লক্ষ্য করে রাতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত অন্তত ৬৩ জন। ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৮। নির্বাচনের সময় এগিয়ে আনায় সন্তোষ বিএনপির। বিচার সংস্কারের আগে ভোট হলে ভালো কিছু হবে না বলছে এনসিপি। নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। চ্যালেঞ্জ কাটাতে পুলিশ প্রশাসন সংস্কারে বিকল্প দেখছেন না নেতারা। দিনাজপুরে নাবিল পরিবহনে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৫। পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২। এবং পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। শরীরে লাগানো মাইক্রোচিপে শনাক্ত করা যাবে অবস্থান। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফা জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে অন্তত ৬৩ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আর তেল আবিবের ৭টি এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। শুক্রবার দিনভর ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার পর রাতে এই হামলা চালায় তেহরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে কাজ করছে আইডিএফ। এতে তাদেরকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। হামলা থেকে সুরক্ষা পেতে বেসামরিক ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রের ভেতরে থাকতে আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলের জন্য নরকের দরজা খোলার হুমকি দিয়েছে ইরান। এদিকে পাল্টা হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেহরান। ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। আহত হয়েছেন ৩২৯ জন। হামলায় ইরানের অন্তত ২০ জন শীর্ষ সামরিক কমান্ডার ও ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে না পৌঁছালে আরও নৃশংস ইসরায়েলি হামলার বিষয়ে তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং রাজধানী তেহরান ও কয়েকটি শহরের আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের প্রধান, শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। এছাড়া বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান শতাধিক ড্রোন হামলা চালায় বলে দাবি করে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে তেহরান। তবে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এদিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানে আরও নৃশংস ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করেন ট্রাম্প। এমন ঘটনা থেকে বাঁচতে তেহরানকে দ্রুত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি। ইরানের জন্য এটি দ্বিতীয় সুযোগ বলেও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী রোববার ওমানে ৬ষ্ঠ দফায় আলোচনায় বসার কথা রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। ইরানে হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করে আইডিএফ। একই সঙ্গে বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় তারা। এছাড়া নাগরিকদের উন্মুক্ত স্থানে ইহুদি কিংবা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করতেও সতর্ক করেছে তেল আবিব। এদিকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট সহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে ফোনালাপ করেন নেতানিয়াহু। দাবি করেন ইসরায়েলের আত্মরক্ষার জন্যই ইরানে এ হামলা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বানচালের লক্ষ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৬ষ্ঠ ধাপের আলোচনার মাত্র ২ দিন আগে তেহরানে আক্রমণ করল তেল আবিব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক তা চায় না পশ্চিমা বিশ্ব। এ বিষয়ে একটি চুক্তিতে যেতে ইরানের সাথে এ পর্যন্ত ৫ বার বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এমন পরিস্থিতিতে শুক্রবার ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। তেহরান পরমাণু সমৃদ্ধ করলে তেল আবিব হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল আগে থেকেই।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বানচালের লক্ষ্যেই এমন পদক্ষেপ তেল আবিবের। ইরানের হাতে আর কোনো বিকল্প নেই। তেহরান যদি প্রতিশোধ না নেয় তাহলে তারা আশঙ্কায় থাকবে যে ইসরায়েল আরও হামলা চালাতে পারে। সেই সাথে তেহরান এটাও বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনীতি বানচাল করতেই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তেল আবিব। রোববার ওমানের মাস্কটে পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ষষ্ঠ ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে অচল অবস্থা ঠেকাতে ইরানের আলোচনার টেবিল ছাড়া উচিত হবে না বলে মত বিশেষজ্ঞদের। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে। আমি মনে করি ইরানের আলোচনার টেবিল ছেড়ে যাওয়া উচিত হবে না, বরং তাদের আলোচনা কক্ষটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে হবে যেন তারা সামরিক পথ বেছে না নেয়, কারণ এটি মধ্যপ্রাচ্যের জন্য ধ্বংসাত্মক হতে চলেছে। এদিকে ইসরায়েল এখন ইরানের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মত নিরাপত্তা বিশ্লেষক বেথ সেনারের। ইরানের পক্ষ থেকে একটি ব্যাপক প্রতিশোধমূলক হামলা আসবে বলেও ধারণা তার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানে গুপ্তচর মোতায়েন রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। শুক্রবার ইরানি ভূখণ্ডে ইসরায়েলি এজেন্টদের অভিযানের বিরল ভিডিও প্রকাশ করে সংস্থাটি। মোসাদ জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সেখানে গুপ্তচর মোতায়েন করেছিল তারা। মোসাদের গোপন অভিযানের মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ডিভাইসে আক্রমণের দৃশ্য দেখানো হয় ভিডিওতে। এছাড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো বস্তুতেও হামলার লক্ষ্য নির্ধারণ করতে দেখা যায় সেখানে। মোসাদ কমান্ডোরা শুক্রবার ইসরায়েলের হামলার আগে ইরানের অভ্যন্তরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা। ইরানের প্রতিশোধের আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান ও ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে এখন তিনি গ্রিসে অবস্থান করছেন। ইসরায়েলের কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায় নেতানিয়াহুর বিমানটি সুরক্ষা বলয়ের সাথে ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে যাচ্ছে। তবে টাইমস অব ইসরায়েলের তথ্য বলছে, ইরানের হামলার পর মাটির নিচের বাংকারে অবস্থান করছেন নেতানিয়াহু। সেখানে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব নিয়ে আলোচনা করেন তিনি। শুক্রবার ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে কঠোর প্রতিশোধের হুমকি নিয়ে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এর আগে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন বলেও জানান সরকার প্রধান। লন্ডনে শুক্রবার দুপুরে 1.5 ঘণ্টা বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। নির্বাচনের সময় নির্ধারণ, সংস্কার ও বিচার নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠককে ঘিরে সবার নজর ছিল লন্ডনে। সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। পার্ক লেনের ডরচেস্টার হোটেল। 1.5 ঘণ্টার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কার্যক্রম চলবে। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া। এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানান দলের এই স্থায়ী কমিটির সদস্য। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। দুই নেতার যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এতে বলা হয়, তারেক রহমান রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব করেন। জবাবে প্রধান উপদেষ্টা সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026-এ রোজা শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন
করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমন তথ্য তুলে ধরেন খলিলুর রহমান। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। দুই নেতার এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন ও সংস্কার নিয়ে চলমান সংকটের অবসান হবে বলেও মনে করছে দেশের মানুষ। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এদিকে সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হতাশাজনক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে যৌথ বিবৃতি দেওয়া হয়। এমন বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। একে টার্নিং পয়েন্ট আখ্যা দেন বিএনপির মহাসচিব। আর যুগ্ম মহাসচিব বলেন, পুরো জাতি উৎসবের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশে নির্বাচন হবে এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বস্তি ফিরে আসবে এবং যে স্থবিরতা ছিল স্থবিরতা কাটিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ শাসন করবে। নির্বাচন এগিয়ে নেওয়ায় রাজনীতিতে মেঘ কেটে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের প্রধান। বলেন, এখনো যা সময় আছে তাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সময় আছে, তাতে একটা গ্রহণযোগ্য কোয়ালিটি ইলেকশন হওয়া সম্ভব। ওটাই আমাদের দরকার। গণতন্ত্র উত্তরের জন্য একটা প্রশ্নাতীত নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই। তবে জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা হতাশাজনক বলছে এনসিপি। এটি বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন দলটির নেতারা। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কি করে, সনদের ব্যাপারে সরকার কি করে, ইসি পুনর্গঠনের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেয়, কারণ এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এরকম আমরা মনে করছি না। এই জিনিসগুলো না করে যদি ফেব্রুয়ারিতে ইলেকশনে চলে যাওয়া হয়, তাহলে ধরে নিতে হবে যে সরকার আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে। বৈঠকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে এক বিবৃতিতে দাবি করেছে এনসিপি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী উত্তাপের মধ্যে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেন। সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা কুশলাদির পাশাপাশি উপহার বিনিময় করেন। পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে শুক্রবার দুপুর 2টার কয়েক মিনিট আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠক শুরুর আগে তারা কুশল বিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। প্রধান উপদেষ্টাকে একটি কলম ও 2টি বই উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর একটি পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স, আরেকটি বই নেচার ম্যাটার্স। 2008-এর 11 সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে এটাই ছিল তার প্রথম একান্ত বৈঠক। বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে হোটেলের বাইরে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারেক রহমান বৈঠক শেষে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলেন দেশটিতে বসবাস করা বিএনপি সমর্থকরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়, নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ কাটাতে শিগগিরই পুলিশ প্রশাসন সংস্কারের বিকল্প দেখছেন না নেতারা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের তারিখ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভোট কবে, ডিসেম্বর, জুন
নাকি এপ্রিল, সব সংকট কেটে যায় লন্ডনে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে। সিদ্ধান্ত আসে রোজার আগের সপ্তাহে নির্বাচন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন তারেক রহমান সাহেব। আবার প্রমাণ করলেন রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। কার অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? এমন প্রশ্নে বিএনপির মত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই হতে পারে ভোট। আমরাও জনাতনভাবে নির্বাচন চাই না, সেই হিসাবে আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি। এই সরকার উদ্যোগ নিয়েছে, যেটা আমাদের নিজস্ব কমিটমেন্টও ছিল দলের। তো সুতরাং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের যে একজ্যাক্ট পজিশন সেটা এই সরকারের পজিশন হবে, তা নয়। আমি স্বীকার করছি এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, যদি আমরা সবাই এক জায়গায় থাকি, ঐক্যমতে থাকি এবং সবাই সরকারকে সহযোগিতা করি। অন্তর্বর্তীকালীন সরকার যেন কারো প্রতি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো শ্রেণীর প্রতি কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে। নির্বাচন নিয়ে কয়েকটি দলের ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদের। আমাদের একসময় ধারণা ছিল যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না, কিন্তু নির্বাচনের জন্য জনগণের পক্ষ থেকে যে রাজনৈতিক দল না, জনগণ যে ধরনের চাপ প্রয়োগ করেছে, বাধ্য হয়ে এই সরকারকে নির্বাচনে যেতে হয়েছে। অনেকগুলো দল আছে যারা চায় যে দেশে নির্বাচন না হোক, নির্বাচন হলে আর তাদের গুরুত্ব থাকবে না। নির্বাচন হওয়ার পরে দেখা যাবে প্রতি সিটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন ধরে প্রার্থী চূড়ান্ত করতে শিগগিরই কাজ শুরু করবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। ভোর 4টার দিকে ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকার দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর আমবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের 3 যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 17 জন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে 7 জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, দুর্ঘটনায় আহতদের এই মুহূর্তে কি অবস্থা, আর দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, নিহতদের পরিচয় জানা গেছে কিনা? জি, আপনি জানেন যে আজ ভোরে পঞ্চগড় থেকে ছেড়ে আসে নাবিল পরিবহন ঘোড়াঘাট অতিক্রম করার সময় এখানে একটি ফলবাহী ট্রাক দাঁড়িয়েছিল। তাকে মূলত পিছন দিক থেকে কোষ্ঠীর ধাক্কা দিলে ঘটনাস্থলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে প্রায় 5 জন নিহত হয় এবং 15 থেকে 20 জন কিন্তু আহত হয়েছেন। তো আহত যেসব ব্যক্তি তাদের কিন্তু রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে চিকিৎসার জন্য। আর যারা মৃতদেহ রয়েছে সেগুলো কিন্তু স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলেছি, তো তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম যে নিহতদের আসলে নাম ঠিকানা পাওয়া গেছে কিনা। তো তারা বলছেন যে এখন পর্যন্ত নাম ঠিকানা তারা সংগ্রহ করতে পারেননি, তবে তারা তৎপরতা চালাচ্ছেন। আপনারা জানেন যে এটি একটি মহাসড়ক, এখানে প্রতিদিনই কিন্তু শত শত গাড়ি কিন্তু যাওয়া আসা করে। আজ ভোরের দিকে যে ঘটনা ঘটে এটি মূলত স্থানীয়রা বলছেন যে নাবিল পরিবহন মানে গতি বেশি থাকার কারণে যে দাঁড়িয়ে থাকা যে ট্রাকটি তাকে কিন্তু দেখতে পাইনি, যার কারণে কিন্তু সজোরে এসে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে। আমরা দেখেছি যে নাবিল পরিবহনের সামনের যে অংশটি সেটা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে একবারে, এবং ভিতরের যে অবস্থা আরও কিন্তু ভয়াবহ। ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশ বাসটিকে মোটামুটি থানায় নিয়ে গেছে এবং রাস্তাটি ক্লিয়ার করার জন্য এখানে সেনাবাহিনী কাজ করছে, পাশাপাশি পুলিশও রয়েছে। আমি কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা। তো তিনি বলছেন যেহেতু মারাত্মকভাবে অনেকে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য রংপুর, দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে, এখন তারা সঠিকভাবে বলতে পারছেন না। তবে তারা আশা করছেন যে যারা নিহত রয়েছেন তাদের খুব শীঘ্রই তারা কিন্তু নাম ঠিকানা তারা প্রকাশ করতে পারবেন। তো এই ছিল ঘোড়াঘাট থেকে সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।
পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত অন্তত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পদ্মা সেতুর 2 নম্বর পিলারের কাছে দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে পদ্মা সেতুতে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের সহায়তায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। পদ্মা ব্রিজ যখন আমরা আসছি সেই সময় মনে করেন যে হঠাৎ করে সামনে ডান সাইডে একটা তেলের ট্রাক, ওইটা স্লো করছে। স্লো করার কারণে আমাদের বাসটা সাইড কাটতে পারে না, সরাসরি পিছনে বাধা দিতে ফেলছে। কিছুই মনে নাই, যতটা মনে আছে আমি গাড়ির নিচে ছিলাম বা পড়েছিলাম রাস্তায়, পরবর্তীতে একজন আমার হাত দিয়ে বাঁচাইছে। 15 বছর ধরে সংস্কার হয়নি মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর আঞ্চলিক সড়ক। প্রায় 8 কিলোমিটার সড়কে কার্পেট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এদিকে 54 বছরেও পাকা হয়নি শেরপুর সদর ইউনিয়নের গ্রামীণ সড়ক। দুর্ভোগে 15 গ্রামের মানুষ। একই চিত্র ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার খসরু মিয়া সড়ক। 1.5 কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে এখানকার বাসিন্দারা। মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর সড়কে 8 কিলোমিটার বিভিন্ন অংশে উঠে গেছে কার্পেট। একসময় মসৃণ সড়ক, এখন মৃত্যুফাত। তৈরি হয়েছে ছোট বড় গর্ত। 8 কিলোমিটারের দুর্ভোগের দুঃখ এলাকার 3 ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষের। 15 বছর ধরে সংস্কার না হওয়ায় হামহাম জলপ্রপাত সহ দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটকরাও পড়েন বিপাকে। আদমপুর, ইসলামপুর, মাধবপুরের সর্বস্তরের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে। এ পর্যন্ত রাস্তায় 4-5 জন মানুষ মারা গেছে। অতি দ্রুত আমাদের এই রাস্তাটা যেন আমাদেরকে সংস্কার করে দেন, যাতে আমরা চলতে পারি। গত মাসে সড়ক মেরামতে 8 কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। 8 কোটি টাকার প্রাক্কলন আমরা হেডকোয়ার্টারে পাঠিয়েছি এই অনুমোদনের জন্য। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে। এদিকে 54 বছরেও সংস্কার হয়নি শেরপুরের শ্রী বড়দি শিমুলচড়া বাজার থেকে দহেরপাড় বাজার পর্যন্ত সড়কটি। 5 কিলোমিটার সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার 50,000 বাসিন্দার। সমস্ত আস্থা হয়ে গেল, কিন্তু আমাদের সরকার বাজার থেকে মরিচাপাড়া, বালুঘাট, আমরা এই আস্থা আমাদের এখনো হয় নাই। একই চিত্র ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার খসরু মিয়া মোড় থেকে টাউন স্কুল পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের। 2013 সালে গ্যাস সংযোগের সময় শতাধিক জায়গায় রাস্তা কাটায় তৈরি হয়েছে খানাখন্দ, যা সংস্কার হয়নি 12 বছরেও। পৌরসভার রাস্তাঘাটগুলি একেবারে ভাঙাচুরা, রিক্সা চলতে পারে না, অটো চলতে পারে না। ভোলা পৌরসভার 76 কিলোমিটার রাস্তার মধ্যে চলাচল উপযোগী 16 কিলোমিটার। 60 কিলোমিটার রাস্তা সংস্কারের প্রয়োজন প্রায় 80 কোটি টাকা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানবো ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার খবর। মুন্সিগঞ্জ প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান। শামীম, পদ্মা সেতু থেকে ঢাকামুখী যানবাহনের চাপ দেখছেন কিনা, সড়কের পরিস্থিতি কি? হ্যাঁ, আমি সকাল থেকে কিন্তু পদ্মা টোল প্লাজা যে এলাকা সেখানে রয়েছি। এর আগে আমি বেজগাঁও এবং সনবাড়ি থেকে ঘুরে এসেছি। কোথাও কিন্তু তেমন কোনো চাপ নেই এবং আসলে কোথাও যেসব জায়গায় একটু মোড় রয়েছে সে মোড়ে যেখানে বাস স্টপেজ রয়েছে সেখানে কিন্তু গাড়ি থামার পর যে জটলা থাকে কিন্তু সেটা এখন নেই। সেটা কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা সৃষ্টি হবে। আর একটা কথা আমি বলতে চাই যে পদ্মা টোল প্লাজার যে সামনে আপনি দেখতে পাচ্ছেন যে যাবার যেমন একটা প্রবণতা রয়েছে, ঠিক তেমনিভাবে ঢাকায় ফেরা মানুষেরও কিন্তু আসার একটা প্রবণতা রয়েছে। আমরা সেটা দেখেছি, কারণ ঢাকা যারা আসতে পারেনি তাদের জন্য গাড়ির যে সংকট যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু গতকাল থেকে দেখেছি যে খালি যে বাস, সেই বাসগুলো কিন্তু ঢাকা থেকে বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সেটি গিয়েছে এবং তারা কিন্তু লোক এভাবেই আনছে এবং প্রাইভেট কারেও অনেক আনাগোনা দেখেছি।
আরেকটি বিষয় হচ্ছে এখানে পদ্মা টোল প্লাজার যে 8টি লেন তার 7টি চালু রয়েছে এবং আমরা মাঝে মাঝে দেখি কোনো ত্রুটির কারণে 2-1টি লেন বন্ধ থাকলেও সেটি তাৎক্ষণিকভাবে সেটি ঠিক করে ফেলা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো যাচ্ছে এবং দীর্ঘ একটা লাইন। আমরা এই মুহূর্তে যে খানবাড়ি যে মোড় অর্থাৎ উত্তর যে থানা পদ্মা সেতু সেখান থেকে গাড়িগুলো আসছে এবং টোল প্লাজার দিকে ঢুকছে। অর্থাৎ ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গায় যে গাড়ি যাচ্ছে তার কিন্তু একটা চাপ রয়েছে এবং ঢাকায় ফেরার মানুষের চাপ এই মুহূর্তে একটু কম। এইভাবেই কিন্তু মূলত সারাদিন এভাবে পার হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিরাপত্তার দিক থেকে বিভিন্ন মোবাইল টিম তারা কিন্তু এই পদ্মা টোল প্লাজার তারা কিন্তু কাজ করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল আপনারা জানেন যে এখানে আগে মেসেজ দিয়েছিলাম যে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু গতকাল কিন্তু রাতে একটি দুর্ঘটনা এখানে পদ্মা সেতুর পর 2 নম্বর পিলারের ওখানে ঘটেছে এবং 2 জন কিন্তু মৃত্যুবরণ করেছে এবং 10 জন আহত হয়েছে। এছাড়া তেমন কোনো ঘটনা নেই। এবং চাপ যতটা জেনেছি যে ঢাকায় যে মানুষ যে ফেরার সে চাপটা 10টার পরে একটু বাড়তে পারে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া তেমন কোনো চাপ আমরা দেখতে পারিনি। তবে আসার যেমন চাপ যেটা রয়েছে তার চেয়ে যাওয়ার চাপটাও কিন্তু একটু বেশি রয়েছে, কারণ খালি ঘরেগুলো বিভিন্ন দক্ষিণাঞ্চলের মানুষদের আনার জন্য তারা যাচ্ছে। তো ঢাকা পদ্মা সেতু টোল প্লাজা যে এলাকায় এখানে বাড়ি ফেরার সর্বশেষ সংবাদ ছিল আমার কাছে। মুন্সিগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান। পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। RFID নামের এই পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয় মাইক্রোচিপ, যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে বন্যপ্রাণীর অবস্থান শনাক্ত ও পাচারের তথ্য সহজে পাওয়া যাবে। এটি আন্তর্জাতিক আদালতেও প্রাণীর পরিচয় ও ইতিহাস প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য বলে দাবি বন বিভাগ ও প্রাণী গবেষকদের। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 52,000 বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এর বেশিরভাগই পাচারকারীদের কাছ থেকে আনা, যার মধ্যে স্তন্যপায়ী, উভয়চর ও পাখি প্রজাতির কিছু প্রাণী প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যা পরে আবারও পাচারকারীদের কাছে ধরা পড়ার সম্ভাবনা থাকে। প্রাণী পাচারের চেষ্টা প্রতিরোধে এবার 6টি মুখ পোড়া হনুমান ও 20টি ময়ূরের দেহে স্থাপন করা হয়েছে মাইক্রোচিপ। RFID পদ্ধতিতে শনাক্ত করা যাবে প্রাণীর পরিচয়। যদি আমরা RFID ক্যাচ ইমপ্ল্যান্ট করা কোনো স্পেসিস পেয়ে যাই, দ্যাটস মিন যে আবার সেটা ট্রেডে আসতেছে। যত ধরনের ওয়াইল্ড লাইফ আমরা চিন্তা করতেছি এখন ম্যামালস আসলে ছাড়বো, আমরা এই স্পেসিসগুলো যেগুলো ট্রেডের খুবই হুমকির সম্মুখীন সেগুলোকে আমরা RFID ইমপ্ল্যান্ট করে ছাড়বো। পাচার হওয়া প্রাণী উদ্ধার হলেও এর পরিচয় ও মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। নতুন এই প্রযুক্তিতে প্রাণীর আগের অবস্থান, বিশেষ নম্বর, চিকিৎসার ইতিহাস এবং আইনি তথ্য যাচাই করা সম্ভব। প্রাণী বিভিন্ন দেশে পাচার হয়, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেগুলি তারা স্বীকার করে না। ভবিষ্যতে ভারত অথবা পাকিস্তান অথবা পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি আমরা সেই প্রাণীগুলো স্ক্যানিং করে দেখতে পাই সেই ট্যাগিং বা RFID স্ক্যানারে বাংলাদেশের সিরিয়াল নাম্বারটা চলে এসেছে, তখন কিন্তু সহজেই আমরা তাদেরকে ক্লেম করতে পারবো। বন্যপ্রাণী রক্ষায় উন্নত দেশগুলোতে প্রাণীর দেহে ট্র্যাকিং ডিভাইস, মাইক্রোচিপ প্রযুক্তি ব্যবহার হয়। দেশের বন্যপ্রাণী সংরক্ষণে এই প্রযুক্তির নতুন মাত্রা যোগ করল। তাদেরকে পুনরায় সেখান থেকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করা বা ভিন্নভাবে পাচারের চেষ্টা করা, এই চেষ্টাটিকে প্রতিহত করবে বা স্বচ্ছতার মাধ্যমে উদ্ধারকৃত বন্যপ্রাণীকে তার প্রাকৃতিক আবাসস্থলে পুনরায় ফিরিয়ে দেওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপাতত 5,000 মাইক্রোচিপ পাওয়া গেছে, যা বিভিন্ন উদ্ধার কেন্দ্র, সাফারি পার্ক এবং রেঞ্জ অফিস পর্যায়ে ব্যবহার হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা ফুলবাড়ি বন্দর থেকে ভারতের শিলিগুড়ি, নেপাল ও ভুটানের অবস্থান খুব কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই চিত্র। ভারতের ভিসা প্রদান কমে যাওয়ায় নেই আগের মতো কর্মচাঞ্চল্য। অধিকাংশ সময় ফাঁকা থাকে ইমিগ্রেশন এলাকা। অলস সময় পার করেন ইমিগ্রেশন পুলিশ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র 12 কিলোমিটার, আর পর্যটন শহর দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। এছাড়া 54 ও 130 কিলোমিটারের মধ্যে যথাক্রমে নেপাল ও ভুটান সীমান্তের অবস্থান। অবস্থানগত কারণে ব্যবসায়ী, পর্যটক, প্রবাসী শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। একটা সময় প্রতিদিন গড়ে 400 থেকে 500 যাত্রী যাতায়াত করত। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন দিনে যাত্রী পারাপার হয় মাত্র 40 থেকে 50 জন।
আমার বর্তমান বাসা হলো ভারতের শিলিগুড়িতে, মানে বাংলাদেশে ঘুরতে গেছিলাম। আমি চিকিৎসার জন্য বাংলাবান্ধা দিয়ে ইন্ডিয়া যাচ্ছি। আমার ভিসার মেয়াদ মাত্র 10 দিন আছে। কখনো আসে কখনো লোক আসে না, পায় এখনো ইমিগ্রেশন আমাদের যাত্রী যেগুলো আসে আমাদের ভাড়াও তো একটা হয় না। ভারত, নেপাল ও ভুটান থেকে পর্যটক সহ সব ভিসায় যাত্রীরা বাংলাদেশে আসা যাওয়া করছেন। তবে বাংলাদেশ থেকে শুধুমাত্র যাতায়াত করছেন স্টুডেন্ট, মেডিকেল ও বিজনেস ভিসাধারীরাই। 40 থেকে 50 জন যাওয়া আসা করছেন। বাংলাদেশিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শুধু মেডিকেল এবং বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা যাদের আছে তারাই যাচ্ছেন। আর ভারত থেকে, নেপাল থেকে স্টুডেন্ট, ট্যুরিস্ট এরা গমনাগমন করছেন। যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা করে আসছি। অবস্থানগত কারণে 4 দেশের সুবিধাজনক এ বন্দর আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুক্রবার পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জনই বরগুনার বাসিন্দা। এছাড়া গেল 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 159 জন, যাদের মধ্যে 67 জনই বরগুনার বাসিন্দা। 5 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো 24 জনের আর আক্রান্ত 5570 জন। এ সময় হাসপাতাল থেকে ছাড় পেয়েছে 5011 জন। 21 থেকে 25 বছর বয়সীদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। এদিকে গত 24 ঘন্টায় করোনাতে 2 নারীর মৃত্যু হয়েছে। 2 জনের মধ্যে 1 জন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। 174টি নমুনা পরীক্ষা করে 15টিতে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার 11.19%। এই নিয়ে চলতি বছর কোভিডে 3 জনের মৃত্যু হলো। এর আগে 5 জুন 1 জনের মৃত্যুর খবর পেয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু রোগীর সংখ্যা এখন 200-র কাছাকাছি পৌঁছে গেছে আমার এই 250 শয্যার হাসপাতালে। রোগীর চাপ অতিরিক্ত হওয়ায় এই পরিস্থিতি মোকাবেলা করতে আমাদেরকে যথেষ্ট মাত্রায় হিমশিম খেতে হচ্ছে সীমিত জনবল নিয়ে। রোগীদের জন্য বার্তা হচ্ছে যে ডেঙ্গু রোগী তো হাসপাতালে হয় না, ডেঙ্গু রোগী যার যার ঘর থেকে মশার কামড়ের মাধ্যমেই এটা হয়। যার যার বাড়ির ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে। করোনা মোকাবেলায় চালু করা কুমিল্লার 2টি আইসিইউ বন্ধের পথে। কাজে আসছে না বেহাল 2 ইউনিটের মূল্যবান সরঞ্জাম। 8 মাস বেতন বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে সেবায়। অথচ দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় গুরুত্ব বেড়েছে আইসিইউ ইউনিটের। 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেলে স্থাপন করা হয় করোনা চিকিৎসার জন্য 2টি বিশেষ আইসিইউ ইউনিট। জনবল নিয়োগ দেওয়া হলেও গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় কোনো রকমের জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির তোড়জোড় চলছে, তখন বেহাল কুমিল্লার 2 হাসপাতালের বিশেষ ইউনিট। 8 মাস আমরা কোনো বেতন পাই না, তাই আমরা রোগীর সাথে কাজ করে যাইতেছি। তো এই রোগীর সেবা হইতেছে, আমরা কাজ করতেছি। জনবলের অভাবে আসলে আইসিইউটা পুরোপুরি অ্যাক্টিভ না। তো আমরা মনে করি যদি জনবলকে আবার নিয়োগ দেওয়া হয়, তাদের বকেয়া বেতন দেওয়া হয়, ইনশাল্লাহ আবার পুরোদমে আইসিইউটা চলমান থাকবে। সরকারি এসব আইসিইউতে বিনামূল্যে চিকিৎসা নেওয়া যায়। করোনা মোকাবিলায় সবগুলো আইসিইউ চালু রাখার প্রয়োজন দেখেন অনেকেই। জনবলের অভাবে এখানে রোগী তেমন একটা নিচ্ছেন। তারপর অল্প সংখ্যক কিছু নার্স আছে, কয়েকজন ডক্টর আছে, ওদের নিয়ে 1-2 জনকে রোগী নেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যেন আমাদের মতন গরিব সাধারণ মানুষরা যেন এখানে সেবা পেতে পারি, যেন এটা চালু থাকে। সিভিল সার্জন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কুমিল্লা মেডিকেল ও জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটের অবস্থার কথা জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আইসিইউ ইউনিট জনবল শূন্য বলা হলেও কয়েকজন চিকিৎসক ও নার্স সেবা দিচ্ছেন স্বেচ্ছায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আইসিইউ সচলের উদ্যোগে কোনো অগ্রগতি আছে কিনা এবং করোনা মোকাবেলায় কুমিল্লায় কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে?
শুরুতেই যদি বলি যে করোনা মোকাবেলায় আসলে কুমিল্লার যে প্রস্তুতি সেটি একেবারেই শূন্য। আমরা গতকালকেও কথা বলেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে এবং কুমিল্লা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তার সাথে। তারা যেটি বলছেন তাদের কাছে এখন করোনা পরীক্ষা করার মতো কোনো কিট নেই। তারা ঢাকায় চাহিদাপত্র পাঠিয়েছেন, কিট আসলে তারপর আসলে কেউ যদি করোনা নিয়ে পরীক্ষা করতে চান তাহলে করা যাবে। আর এদিকে সিভিল সার্জন যেটি বলছে যে কুমিল্লায় ইতোমধ্যে ৭২,০০০ করোনার টিকা এসে পৌঁছেছে, সেটি শুধুমাত্র বয়স্ক এবং যারা সন্তান সম্ভবা রয়েছেন তাদের জন্যই দেয়া হবে। তবে এই ৭২,০০০ টিকা কুমিল্লার মতো জনবহুল এলাকায় কিন্তু পর্যাপ্ত নয়, সেটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। আরেকটি বিষয় যেটি আসলে করোনার আইসিইউ ইউনিট নিয়ে আমরা দেখাচ্ছিলাম যেই প্রতিবেদনটি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটি ইউনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালের যে দুটি ইউনিট আছে সেটি কিন্তু একেবারেই সুসজ্জিত। সেখানে যেই সজ্জাগুলো রয়েছে আইসিইউর সেগুলো অনেক দামি। একটি বেডের জন্য আসলে চিকিৎসকরা যেটি বলেছেন 10 থেকে 12 কোটি টাকা খরচ করে কিন্তু এগুলো আনা হয়েছে প্রত্যেকটি বেডের জন্য। শুধুমাত্র জনবল সংকটের কারণে এই বেডগুলো আসলে ইনস্টল করা হচ্ছে না। অর্থাৎ যারা করোনায় আক্রান্ত হয়ে আসলে সংকটাপন্ন অবস্থায় আসবেন তাদেরকে যখন চিকিৎসক আইসিইউ রেফার করবে তখন কিন্তু এই বেডগুলো আসলে থাকা সত্ত্বেও ব্যবহার করা যাবে না। অথচ আমরা গত করোনার মৌসুমে দেখেছি আসলে আইসিইউর জন্য কিন্তু হাহাকার হয়েছে। একজন রোগী আইসিইউতে মৃত্যুবরণ করলে কিংবা সুস্থ হয়ে বের হওয়ার পরে কিন্তু অন্য আরেকজন রোগীকে আইসিইউতে প্রবেশ করতে হয়েছে। এরকম সংকটের মধ্য দিয়েও কিন্তু আমরা যেতে দেখেছি। সেই অবস্থায় যেখানে কুমিল্লাতে 2টি ইউনিটে 60টি বেড রয়েছে আর সেই 60টি বেডের মধ্যে মাত্র 20টি বেড আসলে ইনস্টল করা আছে, বাকিগুলো অনুপযোগী অবস্থায় পড়ে আছে। সেই বিষয়গুলো কিন্তু নিয়ে চিকিৎসকদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছে যে ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই আইসিইউ ইউনিটগুলো সম্পূর্ণ বেহাল দশায় পড়ে আছে। সরকার চাইলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে কিংবা অন্য কোনোভাবে জনবল দিয়ে কিন্তু এই জীবন রক্ষাকারী ইউনিটগুলো পুনরায় চালু করতে পারে। অন্যদিকে আসলে করোনার সতর্কতার মধ্যে কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে যে ব্যবস্থাপনার পুনরায় চালু করার তোড়জোড় করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কুমিল্লায় কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থাপনাই হাতে নেওয়া হয়নি। এখানে আইসোলেশন ইউনিট কিংবা আলাদা করে যে করোনা ইউনিট করার কথা সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি না। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি বলছেন যে তারা আসলে পূর্ব প্রস্তুতির জন্য ঢাকার নির্দেশনার অপেক্ষায় আছেন। তো সেক্ষেত্রে আমরা গত মৌসুমে দেখেছি কুমিল্লায় বিপুল পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল এবং এখানে প্রাণহানির সংখ্যাও কিন্তু অনেক বেশি, যেহেতু জনবহুল শহর। শুধু শহরে নয়, গ্রামেও কিন্তু এখানকার যে মৃত্যুর হার সেটি কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আগে থেকে যদি এইসব হাসপাতালগুলো প্রস্তুত করা না থাকে কিংবা জীবন রক্ষাকারী টিকা বা এইসব আইসিইউ ইউনিটগুলো পূর্ব প্রস্তুতিতে না থাকে তাহলে কিন্তু যদি করোনা সংক্রমণ বেড়ে যায় কুমিল্লাতে আসলে সেই চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হবে। চিকিৎসকরা কিন্তু সেটাই বলছেন। আর যারা আসলে এই মুহূর্তে করোনার উপশম নিয়ে বিভিন্ন হাসপাতালে কিংবা চিকিৎসা কেন্দ্রে তারা যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে দ্রুত কিটের ব্যবস্থা করার জন্য তারা যেন সরকারি হাসপাতালে সেই পরীক্ষাগুলো করতে পারে এবং সেটি যেন বিনামূল্যে হয়, তারা কিন্তু সেটি দাবি করছেন। তো আসলে কুমিল্লায় করোনার প্রস্তুতি একেবারেই শূন্য। এখন আসলে কেন্দ্র থেকে আসলে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার অপেক্ষায় বসে আছে কুমিল্লার যেই স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে করোনার ব্যবস্থাপনার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মাদকাসক্তরা প্রার্থী হতে পারবেন না। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরেই অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। ছাত্র সংসদের নির্বাচন হতে পারে আগস্টে। নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত হওয়ার পথে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাকসুর নেতৃত্বে যেন মাদকাসক্তরা আসতে না পারে সেজন্য কঠোর অবস্থান চান শিক্ষার্থীরা। ডোপ টেস্টের মাধ্যমে তারা মনোনয়নপত্র উত্তোলন করবেন। এই যে প্রক্রিয়াটা, আমরা এই প্রক্রিয়াটাকে সাধুবাদ জানাই। আমরা এটিও জানিয়েছি যে ক্যাম্পাসের নতুন শিক্ষার্থী যারা ভর্তি হবেন তাদেরও যাতে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়। আমি যেমনই হই না কেন, আমার নেতাকে তো অন্তত ভালো হতে হবে, এই মোটিভ নিয়ে আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বলছে, কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সুন্দর নির্বাচন দরকার। আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। ডোপ টেস্ট করাতে হবে, কিভাবে করবে এখন শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এমন যেন না হয় যে আমরা ডোপ টেস্টের ইয়েতে কাউকে বাদ দিচ্ছি, বিষয়টা যেন ওইভাবে না নেয় যে এইটা এক ধরনের সাধারণ বিষয়। আমি যদি এতে আমার নেগেটিভ হয়, আমি তো নৈতিকভাবেই কোনোভাবে মানে প্রার্থিতার ক্ষেত্রে যেতে পারবো না। প্রশাসন বলছে, দীর্ঘদিন ধরে অকেজো রাকসুর সুন্দর নবযাত্রার জন্য আন্তরিক চেষ্টা করছেন তারা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব সবচেয়ে বেশি। মানুষ এটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে শিক্ষার্থীরা, এতে করে রাকসুর প্রতি তাদের যে মানে চাওয়াটা এবং তাদের যে এটা মানে এনগেজমেন্ট সেটা আরও বাড়ছে। আমি এটা পজিটিভলি মনে করি। সাধারণ শিক্ষার্থীরা এটার মাধ্যমে আরও বেশি সচেতন হচ্ছে রাকসু নিয়ে। সব সংশয় কাটিয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সহায়ক আচরণবিধি চূড়ান্ত করতে চাই রাকসুর নির্বাচন কমিশন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চালুর 8 বছরেও সাভারের চামড়া শিল্পনগরীতে গড়ে ওঠেনি কোনো চিকিৎসা কেন্দ্র। কোনো শ্রমিক অসুস্থ হলে নিতে হয় সাভার বা দূরের ঢাকা মেডিকেলে। এতে মেলে না সঠিক সময়ের চিকিৎসা, নেই শ্রমিকদের আবাসন সুবিধাও। কর্মপরিবেশের ঘাটতির কথা স্বীকার করে একে অপরকে দুষছেন ট্যানারি মালিক ও বিসিকের কর্মকর্তারা। হাজারীবাগ থেকে 2017 সালে সব ট্যানারি স্থানান্তর করা হয় সাভারের চামড়া শিল্প নগরীতে, কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও নিশ্চিত হয়নি শ্রমিকদের আদর্শ কর্মপরিবেশ। চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কাজ করেন 15,000-এর মতো শ্রমিক। কোরবানির সময় এর সঙ্গে যোগ হয় আরও অনেক মৌসুমি শ্রমিক। কিন্তু শিল্পনগরীতে আবাসন, চিকিৎসা সহ শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল না থাকায় দুর্ঘটনায় পড়লে বা অসুস্থ হলে শ্রমিকদের ছুটতে হয় ঢাকায়। আবাসনের সুযোগ না থাকায় প্রতিদিন যাতায়াত করতে হয় হাজারীবাগ থেকে। ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এখানে কোনো তো মেডিকেল হাসপাতাল নাই, দূরান্ত যাইতে হবে। একটা চিকিৎসালয় সৃষ্টি হলে মানে তৈরি করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়, আমাদের কর্মজীবী লোকদের জন্য আর কি। শিল্পনগরীতে শ্রমিকদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পেছনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিসিকের উদাসীনতাকে দায়ী করছেন ট্যানারি মালিকরা। বিসিক আপনার এই যে দ্বিতীয় প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু অদ্যাবধি এটার আলোর মুখ আমরা দেখতে পাইনি। তো আমরা মনে করি যে এটা যাতে দ্বিতীয় প্রকল্পটা, দ্বিতীয় ফেজ যাতে দ্রুততার সহিত আপনার নিয়ে আপনার এটাকে বাস্তবায়ন করে। বিসিক বলছে, শিল্পনগরীতে হাসপাতাল নির্মাণের দায়িত্ব তাদের নয়, তবে ভবিষ্যতে ভেবে দেখা হবে। মজুরির বিষয়, তাদের স্বাস্থ্যের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আগের যে লেআউট বা আমাদের যে পরিকল্পনা সেখানে এভাবে ছিল না। তো সেই ক্ষেত্রগুলিতে কাজ করা যেতে পারে, তাদেরও উচিত আমরা সেই ক্ষেত্রগুলো নিয়ে ভবিষ্যতে এগুলো নিয়ে আরো ইফেক্টিভলি কাজ করতে পারি। চামড়া শিল্পনগরীতে ট্যানারির সংখ্যা 161টি, এর মধ্যে চালু আছে 142টি। ট্যানারি মালিক ও সরকার সবার আলোচনায় থাকে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি, উপেক্ষিত থাকে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের তথ্য মতে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই সাভার চামড়া শিল্পনগরীতে বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় নিহত হয়েছেন 19 জন শ্রমিক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।